রোজকার বন্ধনে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা দুটো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে আমরা প্রতিটি পর্বে কথা বলি সমাজের গুণী ব্যক্তিদের সাথে। আমরা বিশ্বাস করি এই ব্যক্তিদের মধ্যে এমন কিছু আছে যার আলো ছড়িয়ে দিবে আমাদের চারপাশ। সেই আলোয় আলোকিত হব আমরা, আলোকিত হবে আমাদেরও চারপাশ। তেমনি একজন গুণী মানুষের সঙ্গে আজ আমরা কথা বলবো। তার একাধিক পরিচয় রয়েছে, আমরা অবশ্যই তার পরিচয়টা তার কাছ থেকেই শুনবো এবং আমরা জেনে নিব তার কাজের ধরন, সে কিভাবে আমাদের সমাজে তার অবদান রেখে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজকের এই পর্বে আপনারা সকলের সাথে থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু, আপনার নাম এবং আপনি আসলে কি কাজের সাথে যুক্ত আছেন ছোট্ট করে যদি একটু বলবেন। আমি তাসলিমা আক্তার কণিকা, পেশায় একজন নারী উদ্যোক্তা। এছাড়াও একটা সংগঠন আছে আমার। আমি একজন অর্গানাইজার হিসেবে কাজ করছি, ইভেন্ট অর্গানাইজার। এই তো ছোট্ট করেই এইটুকুই হচ্ছে পরিচয়। আচ্ছা, ছোট্ট করে বলতে বলেছি কারণ আমরা অবশ্যই কথা বলতে বলতে আপনার আরো সব কাজ সম্পর্কে বিস্তারিত জানবো। তো দর্শক, ইতিমধ্যে আমরা জেনে নিলাম যে আপনি একজন নারী উদ্যোক্তা এবং তার কাজের পরিসরও রয়েছে অনেক ছড়ানো। আমরা একটা একটা করে সেই বিষয়ে যাবো। তো তার কাজের বিষয়ে যাওয়ার আগে আমরা তার কাছে একটু জানতে চাচ্ছি, আপু এই যে আপনি প্রথমে বললেন আপনি একজন নারী উদ্যোক্তা, এই নারী উদ্যোক্তা হওয়ার আগে আপনি আসলে কি কাজ করতেন বা কিভাবে নারী উদ্যোক্তার পেশায় আসলেন? আহ নারী উদ্যোক্তা হওয়ার আগে জব করতাম। জব ছেড়ে দিয়েছিলাম। সংসার করতে এসে জব ছেড়ে দিয়েছিলাম, স্যাক্রিফাইস করতে হয়েছিল কেরিয়ারকে। তারপরে তো সংসার জীবন এবং এক পর্যায়ে আসলে যারা কাজের মধ্যে থাকতে ভালোবাসে, তারা সবসময় না কাজটাকেই তাদের লাইফে একটা পার্ট, এটাই মনে করে, আমি তাই মনে করি। তো যখন জব ছেড়ে এসে সংসারে গৃহিণী হয়েছি, তখন বারবার ওই জিনিসটাকেই আমাকে হিট করছিল আমার মানসিকতাকে, যে আমি আসলেই সবকিছু ছেড়ে একদম গৃহবন্দী, নিজস্ব বলতে আসলে কিছু নেই। এই জিনিসটা থেকেই আহ করোনার আগে আবার নতুন করে শুরু করা এই উদ্যোক্তা জীবন, যেহেতু আমার বেবিটা ছোট ছিল এবং ওকেও আমাকে দেখতে হবে। তো আসলে তখন চিন্তা করছিলাম যে জব না করে ঘরে বসে আসলে কিছু করা যায় কি, কারণ ছোট বাচ্চা নিয়ে তো বাহিরে মুভ করা সম্ভব না, আর বাচ্চাকে কারো কাছে রেখেও যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো যার কারণে এই চিন্তা থেকেই মনে হলো যে আচ্ছা, যদি উদ্যোক্তা হই, সেক্ষেত্রে আমি ঘরে বসে আমার বাচ্চাকেও দেখতে পাচ্ছি, আমার সংসারের সমস্ত কিছু আমি পরিপাটি রাখতে পারছি এবং সেই সাথে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, যেখান থেকে যেটা হবে আমার জন্য আসলে আর্নিং সোর্স, এবং আমি মেন্টালি স্ট্রং হব। এই চিন্তা ভাবনা থেকেই আবার উদ্যোক্তা লাইফে ফিরে আসা। তো এইভাবে আসলে উদ্যোক্তা জীবন শুরু। খুবই ভালো লাগলো আপু। আপু, উদ্যোক্তা জীবন আপনার তাহলে কত বছর রানিং? আপু 7 বছর হবে। আচ্ছা, লম্বা একটা সময়। আপু, 7 বছর পার করে এসে আজকের এই দিনে কখনই কি আপনার মনে হয় যে চাকরি জীবন ভালো ছিল? আসলে আপু চাকরি জীবনটা হচ্ছে একটা ধরা বাঁধা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট হচ্ছে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, এবং যেখানে আপনার নিজস্বতা বলে কিছু থাকবে না, যেটা সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীলতা। তো আমার কাছে মনে হয় যে আসলে আমি এখন যেই বয়সটাতে আছি এবং যেই লাইফটা লিড করছি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা সবকিছু, এতে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুইটেবল হচ্ছে একজন মেয়ের জন্য আসলে উদ্যোক্তা সেক্টরটা। কারণ আমি আমার মতামতকে প্রাধান্য দিতে পারছি, আমি আমার পছন্দ অনুযায়ী কাজ করতে পারছি, আমি আমার বাক স্বাধীনতা নিয়ে আমি আমার নিজেকে এস্টাবলিশ করতে পারছি, এবং যেটা আসলে জবে হয় না, জবে জাস্ট একটা সেক্টরেই আমি কাজ করব, আমার দক্ষতা দেখাবো, এবং ওই একটা সেক্টরের মানুষই আমাকে দক্ষতা দেখে আমার দক্ষতাকে মূল্যায়ন করবে। কিন্তু উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি আমার ক্রিয়েটিভিটি সমস্ত স্তরে দেখাতে পারছি, আমার ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমি
পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছি। তো এইজন্য আমার মনে হয় যে আসলেই উদ্যোক্তার লাইফটা ডিফারেন্ট এবং একটা মেয়ের জন্য অনেক বেশি নিজেকে প্রকাশ করার জন্য হেল্পফুল একটা সাইড। এটা আমার কাছে মনে হয়। খুবই ভালো কথা। আশা করি অন্যান্য যারা শুনবেন আমাদের এই অনুষ্ঠানটি, তাদের মধ্যে কেউ কেউ যদি এখনো সাহস করে না উঠতে পারেন আপনার কথাগুলো শুনে, অবশ্যই তারাও সাহস পাবেন। আপু, আপনার কাছে প্রশ্ন রাখছি, এই যে যে আপনি চাকরি ছেড়ে উদ্যোক্তা জীবনে আসলেন, আপনি বললেন যে আপনার সংসার, এখন সন্তান আছে, তো এই যে চাকরি এবং উদ্যোক্তার এর মাঝখানে তো একটা আসলে বড় ব্যবধান থাকে। এই জায়গায় কি আপনার কখনো পরিবার বা আশেপাশের মানুষ বা আদার্স কোনো প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে, বা এমন কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে যে আপনার উদ্যোক্তা জীবনটা আসলে মিশ্রণ ছিল না, এরকম কিছু? জবটা যখন আমি দীর্ঘদিন জব করি, দীর্ঘদিন মানে বিশাল একটা ভরে জব করি। তো ওই লাইফটা যখন ছেড়ে আসি সেটা অবশ্যই খুব কষ্টের। কারণ আমার জব ছাড়ার ইতিহাসটা একটু ডিফারেন্ট। আমার যেদিন গায়ে হলুদ সেদিন আমি রিজাইন দিয়ে আসি। এসে গায়ে হলুদের স্টেজে বসি। তো ওইটা আসলে আমার জন্য খুব বেশি ইমোশনাল ছিল। কারণ একটা জায়গায় নিজেকে দাঁড় করানো অনেক সময়ের ব্যাপার। অনেক সময় ধরে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে আবার ভেঙে চুরে দেয়াটা, এটা আসলে খুব মানসিক একটা পেইন দেয়। তারপরেও হচ্ছে আমি মাঝখানে উদ্যোক্তা হওয়ার আগে মাঝখানে বিয়ের পরে ৬ বছর কিছুই করিনি। ৬ বছর একদম পাকা গৃহিণীর মতো ছিলাম। সংসার এইটুকুই ছিল মেইন। তো কিন্তু তখন যেটা হয়েছে যে মনে হতো যে আসলে এমন একটা কর্পোরেট লাইফ লিড করে আসছি, ওই জিনিসটা ওই দক্ষতাগুলো মনে হয় হারিয়ে। আর কোথাও গেলে কারোর সাথে কথা বললে তখন তাদের কথা শুনলেও মনে হচ্ছে যে আসলে আমি তো কিছু করছি না। আমি তো তাদের মতো পারদর্শী না। এই ফিলটা হতো। এই ৬ বছর আমাকে বারবার আমার মনে হয়েছে বিভিন্ন ফ্যামিলি হোক বা যেখানেই যেতাম, আমাকে বারবার একটা জিনিস হিট করতো যে হয়তো আমি আ বুঝি না, আমি হয়তো পারছি না, আমি হয়তো পারি না। কিন্তু আমি কর্পোরেট লাইফ লিড করে আসছি। আমি তো আসলে না পারার মতো মানুষ না, বা আমি পারব না এরকমও না। কিন্তু ওই যে ৬ বছর আ আমি যে বন্দি জীবনটা কাটিয়েছি, আ এইটা আমাকে বারবার করে মানসিকভাবে আ ডিপ্রেসড করতো যে আসলেই না। আ আমি তো পারি, কিন্তু এখন আমি পারছি না। এখন এটা তো আর কেউ বুঝবে না। কেউ কোনো কথা বলার সময় কারো তো হুট করে বলবে, স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা আমার প্রচন্ড ভাবে ইয়েতে লাগতো, মানসিকতায় লাগতো। যার কারণে হচ্ছে আমার বাচ্চার যখন ৩ বছর, ২.৫ বছর বয়স, তখন আমি ডিসিশন নিই যে না, আমাকে কিছু একটা করতে হবে। এই কিছু একটা করতে হবে থেকেই আসলে প্ল্যানিং যে কি করব, কিভাবে করব, ফ্যামিলির সাপোর্ট, কারণ সাপোর্ট ছাড়া হবে না। তো সবকিছু মিলিয়ে ফার্স্টেই চিন্তা করলাম, যেহেতু জবটা আমাকে ছাড়তে হয়েছিল মেইনলি যে সংসারটাতে ইয়ে করার জন্য, সংসারটাতে মনোযোগী হওয়ার জন্য। দেন আমার পক্ষে আবার জবে রিটার্ন সম্ভব না। হ্যাঁ? তাহলে কি করতে হবে? এমন কিছু করতে হবে যে আমার সংসারটাও সুন্দর থাকবে, আমার বাচ্চাটাও ফাইন থাকবে আমার কাছে, এবং আমাকে কিছু করতে হবে। তো এবং আমার ভেতরের যে জিনিসগুলো যেগুলো মানুষ জানতো না, আমাকে এই ৬ বছর হিট করেছে, এই জিনিসগুলো আসলে তাদের সামনে অবশ্যই আমার নিজেকে আবার নতুন করে প্রেজেন্ট করতে হচ্ছে, না আমি আসলেই কিছু। এখান থেকে আসলে উদ্যোক্তা জীবনে ঢোকা, এবং উদ্যোক্তা হয়ে শুরুতে অনেক বাধার সম্মুখীন হয়েছি। কারণ এখন থেকে ৭ বছর আগেও উদ্যোক্তা শব্দটা অনেকের কাছে অপরিচিত ছিল। করোনা এসে মানুষ জানতে পেরেছে যে উদ্যোক্তা একটা শব্দ আছে। তার আগে আ অসংখ্য নারীরা কাজ করেছে। তাদের ক্রিয়েটিভিটি দেখিয়েছে। কিন্তু সেটার নাম উদ্যোক্তা হয়নি। হ্যাঁ? তারা কাজ করত। কি করত? ডিজাইন করে, সেলাই কাজ করে, কি করে ও এটা বানায়, ওইটা। কিন্তু একজন উদ্যোক্তা এই নামটা প্রকাশ পায়ই কিন্তু করোনা এসে। COVID-19 আমাদের মেয়েদের জন্য অনেক বেশি হেল্পফুল একটা সময় দিয়েছে। যদিও এটা অনেক মহামারী, কিন্তু মেয়েদেরকে স্বাবলম্বী করে দিয়েছে। তো এই তখন অবশ্যই, থেকেই এটা আমিও আপনার সাথে একমত। যখন আমাদের শুরুটা হয় তখন কিন্তু এটা কেউ জানতো না। তো তখন বিভিন্ন রকম কথার সম্মুখীন হতাম। আমার মনে আছে আমি সর্বপ্রথম আ ফুড আইটেম নিয়ে কাজ শুরু করি। কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি ফার্স্ট স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করি। কারণ হচ্ছে এটা জাস্ট সচেতনতার জন্য। তো যখন আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করি তখন এটা বাংলাদেশের ট্যাবু আকারে ছিল।
এটা নিয়ে মানুষ কথা বলতো না। ক্যামেরার সামনে তো পড়ার কথা, পাশাপাশি বসেও মানুষ এটা নিয়ে ডিসকাস করতো না, কারণ এটা বাংলাদেশের ট্যাবু। আমি সেই সময় এটা নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছি। এরপরে আমার কাছে মনে হয়েছে যে আসলে স্যানিটারি ন্যাপকিন নিয়ে আমি যে কাজটা করছি, আমি তো এটা সেল করছি না, জাস্ট সচেতন করছি, কিন্তু আমাকে তো আর্ন করতে হবে। দেন সেখান থেকে আমি ফুড বিজনেস শুরু করি, এবং ফুড বিজনেস যখন আমি শুরু করি, আমি এমনও শুনেছি আমারই ব্যাচ যারা আমারই সাথে পড়াশোনা করেছে তারা এই ধরনের কথাও বলেছে যে কণিকা তো ভাত ভিক্ষা খায়। তো মানে আমি যে ভাত বিক্রিটাও আচ্ছা, যে একটা যে পড়ে, এইটুকু তাদের সেন্সে ছিল না। তারা হিট করার জন্য এই ধরনের কথাও বলেছে যে কণিকা তো ভাত বিক্রি করে খায়, অর্থাৎ আমার ভাতে খাবার টাকা নাই, আমি ভাত বিক্রি করে ভাত খাই, এরকম কথাও শুনেছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে যারা বলেছে তারাই আবার প্রশংসাও করে। আলহামদুলিল্লাহ। আসলে এটাই আমাদের বড় পাওয়া, যারা একসময় আমাদের পিছনে কথা বলে, আমাদেরকে বিভিন্ন কথার আঘাতে ভেঙে চুরে চুরমার করে, তারাই যখন আবার প্রশংসা করে পাশে এসে দাঁড়ায় বা আমাদেরকে দেখে ইন্সপায়ার হয়, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। তা আপু, এখন জি আপনার আপু। সিগনেচার পণ্য কি? কি কি পণ্য নিয়ে এখন কাজ করছেন? আপু আমি বর্তমানে হচ্ছে গ্রোসারি আইটেম নিয়ে কাজ করি, বিভিন্ন রকম গুঁড়া মসলা, হেয়ার অয়েল, পেইন্ট রিলিফ বাম, এছাড়া হচ্ছে আমরা সিজনাল খেজুরের গুড়টা আমি করি। এটা হচ্ছে শুধুমাত্র সিজনেই পাওয়া যাবে, শীতের সময়, কারণ আমার গুড়টা একেবারেই অথেন্টিক থাকে। এটা কোনো ভেজাল না থাকার কারণে সারা বছর আমি সংরক্ষণ করতে পারি না, নরমালে সংরক্ষণ করা যায় না। গুড়টা পাটাতে হয়তো গলে যাবে, না হলে ঝোলা গুড়টা হয়তো ফাঙ্গাস পড়ে যাবে, ব্যাকটেরিয়া হয়ে যাবে। যার কারণে এটা আমি শুধুমাত্র সিজনালি আমরা করে থাকি। গুড়ের গুড়টা আমি গ্রাম থেকে কড়াই নিয়ে আসি, এগুলো। আর এছাড়া বিভিন্ন রকম মশলা আইটেম তাহলে আছে। একটা মানে আহ, আহ, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসই আমরা আপনার কাছে পাচ্ছি, যে জিনিসগুলো আমাদের খাবারের জন্য খুবই প্রয়োজন। হুম। এরপরে এটা তো হলো আপনার নিজস্ব উদ্যোগ, নিজস্ব বিজনেস। আপনি বললেন যে আপনি ইভেন্ট অর্গানাইজ করেন, তো এই বিষয়টা যদি একটু বলতেন, কি ধরনের ইভেন্ট এবং সেখানে কি সুযোগ সুবিধা আছে? মেইনলি আমি একটা গ্রুপ ক্রিয়েট করি 2022 সালে। গ্রুপটা যখন ক্রিয়েট করি, আমার মেইনলি আমি যখন উদ্যোক্তা হয়ে আসি, আমার চিন্তা ভাবনা যেটা নিয়ে আমি গ্রুপটা ক্রিয়েট করি সেটা হচ্ছে যে আমি যেই সুযোগগুলো পাইনি আমার উদ্যোক্তা জীবন শুরু হওয়ার সময়, সেই সুযোগগুলো যেন ওরা পায় আমার মাধ্যমে, এটাই ছিল আমার মূল লক্ষ্য। তো সেখান থেকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, নারী উদ্যোক্তা, নারী পুরুষ সবাই আছেন উদ্যোক্তাদেরকে নিয়ে। এই গ্রুপটার মেইনলি ছিল যে আমরা ব্র্যান্ডিংটা, আমাদের নিজস্ব প্রোডাক্ট গুলো ব্র্যান্ডিং করাতে আমাদের কিন্তু অনেক কাঠকয়লা পোড়াতে হয়েছে। আমরা কিন্তু খুব সহজেই আমাদের প্রোডাক্ট গুলো মানুষের সামনে তুলে ধরতে পারিনি বা ব্র্যান্ড তৈরি করতে পারিনি। আজকে যদি 5টা মানুষ শৈল্পিক স্বাদ আমার পেজটাকে চিনে, সেটা চিনাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। কারণ আমরা যখন শুরু করি প্ল্যাটফর্ম ছিল না, অনলাইনে এত প্ল্যাটফর্ম ছিল না, দুই একটা প্ল্যাটফর্ম ছিল। তাও সেগুলো খুব সাধারণ, মানে উদ্যোক্তা ছাড়া নন উদ্যোক্তারা এখানে প্রবেশ করতো না, এরকম একটা বিষয় ছিল। তো যার কারণে আমার যেটা মেইনলি আমার আসছে যে আমাদের আসলে নেটওয়ার্ক তৈরি করা উচিত, নেটওয়ার্ক বৃদ্ধির প্রয়োজন এবং আমাদের ব্র্যান্ডিং প্রয়োজন। এই দুটা যদি আমি আমার গ্রুপটা থেকে দিতে পারি, তাহলে আমার মনে হয় একজন উদ্যোক্তা খুব সহজে তার নিজের পরিচিতিটা তুলে ধরতে পারে। তো এখান থেকেই হচ্ছে মূলত কাজ করা। তো যার মাধ্যমে আমরা প্রতি বছরই দেখা যাচ্ছে নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আমি ঢাকা সহ কয়েকটা ডিস্ট্রিক্ট মিলিয়ে হচ্ছে বড় একটা প্রোগ্রাম আয়োজন করি। এটা আসলে তাদের কানেকশন তৈরি করে দেওয়ার জন্য, এবং সেই সাথে উদ্যোক্তাদের সেল বৃদ্ধির জন্য বিভিন্ন রকম মেলার আয়োজন করে থাকি। আমাদের এই বছরও মেলা আছে, পয়লা বৈশাখ উপলক্ষে আমরা 3 দিনের একটা মেলা রেখেছি। তো আমি চাই যে প্রতিটা আমার যারা উদ্যোক্তা আছেন, আমার পরিচিত যারা উদ্যোক্তা ভাই বোন আছেন, তাদের জন্য এই যাত্রাটা খুব সহজ করে দিতে, যে একই ছাদের নিচে একটা প্রোগ্রামের মাধ্যমে তাদের ব্র্যান্ডিংটাও বাড়ছে, সেলটাও বাড়ছে, এবং এতে করে কিন্তু আন্তরিকতাও তৈরি হচ্ছে। তো আসলে এভাবে তৈরি করা হয় এবং বিভিন্ন রকম প্রোগ্রামাল সাইট গুলো আমি রাখার চেষ্টা করি, যেটাতে মানুষ ইন্সপায়ার হবে। আর আমাদের সামনে আরেকটা মেলা আছে, আপনার প্রোগ্রামের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিন। অলরেডি ফেসবুকে অ্যানাউন্সমেন্ট আমাদের দিয়েছে।
তারপরেও বলে দিচ্ছি যে আগামী 12, 13, 14 এপ্রিল মোহাম্মদপুর সরকারি জমিলা আইনুল আনন্দ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমরা 3 দিন ব্যাপী মেলার আয়োজন করতে যাচ্ছি, বৈশাখী মেলা। তো এখানে হচ্ছে আমাদের স্কুল মাঠেই হবে সকাল থেকে রাত পর্যন্ত। এখানে আমরা কিছু গান বাজনার আয়োজনও রাখবো, মেলাটা যেন জমজমাট হয়। কেউ এই আমাদের মেলায় এখন পর্যন্ত স্টল সেল চলছে, তো আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। আশা করি আপনার মেলার আগে আপনার এই ইন্টারভিউটা আমাদের বন্ধনী পাবলিশ হবে। যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগও থেকে যাবে। আপনি কথা বললেন যে আপনি স্টার অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকেন। স্টার অ্যাওয়ার্ড বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আচ্ছা, স্টার অ্যাওয়ার্ডটা হচ্ছে বিভিন্ন রকম সেলিব্রিটিদের নিয়ে করা হয়। স্টার মূলত তো তাদেরকেই বলা হয়। এখানে বিভিন্ন রকম সেলিব্রিটিরা থাকেন। এটা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে, আহ টিভি মিডিয়া হতে পারে, হ্যাঁ? বিভিন্ন জার্নালিস্ট হতে পারে। অর্থাৎ যাদের অবদান এখন পর্যন্ত আমাদের সমাজে রয়েছে, যারা আমাদের সমাজে নিয়মিত কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে, সামাজিক কাজ হোক বা এন্টারটেনমেন্ট হোক, সেই সকল মানুষগুলোকে আমরা নিয়ে স্টার অ্যাওয়ার্ডের আয়োজন করি। এটা হচ্ছে বছরে 2টা 3টা প্রোগ্রাম আমরা আয়োজন করি। তাদেরকে আসলে স্বীকৃতি দেওয়া যে তারা যে ভালো কাজ করছে, এই ভালো কাজের একটা স্বীকৃতি তাদেরকে দেওয়া হয়, এবং এই সাথে আমাদের কিছু উদ্যোক্তারাও এখানে ইনক্লুড হয়। তারাও এখানে একটা তাদেরও একটা কন্ট্রিবিউশন থাকে, এবং তারাও এখান থেকে সম্মানিত হয়ে যায়, পরিচিতি তারাও দিলাম। আচ্ছা, এটা খুবই ভালো। এটা আসলে মূলত কেউ কাজ করলে যদি সেই কাজের সম্মান পাওয়া যায়, সেটা তাকে কাজের প্রতি আরো ইন্সপায়ার করে। এটা খুবই ভালো। জি, এটা তাদের কাজটাকে এই যে আসলে আপনি মূল্যায়ন করে করি। এটা আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই। এটা খুবই ভালো। আসলে যখন একটা মানুষ কাজ করে, সে যদি সেই কাজের জন্য সম্মাননা স্মারক বলি বা কোনো অ্যাওয়ার্ড যেভাবেই হোক না কেন সে সেটা পায়, তাহলে তার কাজের গতিও আমার মনে হয় আরো বেড়ে যায়। আমি আপনার কাছে আরো একটা কোশ্চেন রাখতে চাচ্ছি। এই যে আপনি ইভেন্ট অর্গানাইজ করছেন, তারপর নিজে একজন উদ্যোক্তা, পাশাপাশি অবশ্যই একজন মা, তিনি বাচ্চার পড়াশোনা বা ঘর সংসার সবই সামলাচ্ছেন। এই যে যে সবকিছু ব্যালেন্স করা, এই ব্যালেন্স করতে গিয়ে কি আপনার কাজের উপরে কখনো কোনো ইফেক্ট পড়ে? আসলে কি, এটা তো পড়বে স্বাভাবিক। কারণ আমরা তো মানুষ, আর মেয়ে মানুষের একাধিক কাজ। শুধুই যে বাচ্চা পড়ানো বা শুধুই যে সংসারে রান্না করা তা কিন্তু না। একটা মেয়ে সকাল থেকে, আমি বলি সবসময় মেয়েরা 12 ঘন্টা কাজ করে না, মেয়েদের কাজ 24 ঘন্টা। আপনি রাতে ঘুমাবেন, অর্ধেক রাত উঠে আপনার বাচ্চাকে ওয়াশরুমে নিতে হবে, আপনাকেও নিতে হবে। সুতরাং আপনার কাজ কিন্তু 24 ঘন্টাই। আপনি কিন্তু 12 ঘন্টা, 8 ঘন্টা কাজ করতে পারছেন না। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের মেয়ে মানুষের কাছে সর্বপ্রথম হচ্ছে তার সংসার, বাচ্চা, তারপরে হচ্ছে তার বিজনেস বা জব। সেই ক্ষেত্রে যখন পুরো 3টা জিনিস আমি একসাথে করতে যাই, তখন তো কোনো একটা কিছু আমাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হয়। দেখা গেল একই সময়ে আমার বাচ্চার পরীক্ষা, আমার বাসায় গেস্ট, আমার প্রোগ্রাম, এখন আমি কি করব? সেই ক্ষেত্রে কোনো না কোনো একটা সাইড আমাকে কিন্তু স্যাক্রিফাইস করতেই হয়। হয়তো বাচ্চার সাইডটা স্যাক্রিফাইস করতে পারি না, তার পড়াশোনা। সেই সময় দেখা যাচ্ছে আমরা কাজের সাইডটা স্যাক্রিফাইস করছি। ঠিক আছে, এই 1 তারিখে প্রোগ্রামটা করলাম না, 10 দিন পরে করব। বিষয়টা এরকম। সেক্ষেত্রে কিন্তু সেই 10 দিন যে আস- আমি ডিলে করছি, এতে কিন্তু দেখা যাচ্ছে ওটার প্রভাব কিন্তু আমার প্রোগ্রামে পড়বে। আমি জানি যে আমার প্রোগ্রামে এটার একটা ইফেক্ট পড়বে। কিন্তু তারপরে কিছু করার নেই, আমাকে ব্যালেন্স করতে হচ্ছে। কোনো একটা সাইড আমাকে স্যাক্রিফাইস করে ব্যালেন্স করতে হবে। তো সেক্ষেত্রে কাজের সাইডটাই স্যাক্রিফাইস হয় বেশিরভাগ। আর বাকিগুলো তো স্যাক্রিফাইস করার অপশন নাই আসলে। আসলে এটা না মেয়েদের জন্য, মেয়ে বলি, মা বলি বা স্ত্রী বলি, মানে সব ক্ষেত্রে বিশেষ করে আমাদের মতো মেয়ে যারা যারা একসঙ্গে, মানে আপনি বলতে গেলে একজন কর্মজীবী অবশ্যই, উদ্যোক্তারাও কর্মজীবী, তো উদ্যোক্তা এবং সংসার সামলানো অনেক টাফ। তারপরও মেয়েরা কোথা থেকে যেন একটা অদৃশ্য একটা এনার্জি পেয়ে যায়, যে এনার্জি বলে সবকিছু সামলে উঠতে পারে। এবং এই জন্য যারা আপনাদের মতো ওয়ার্কিং ওমেন আছে তাদের প্রতি আমার মনে হয় যে
সমাজের কৃতজ্ঞতা জানানোর কোনো শেষ নেই। আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে মেয়েদেরকে ছোট করলেও এই যে যে মেয়েদের ব্যালেন্স করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে ছেলেদের থাকে না। রাইট। আমি আসলে আপু ইভেন্ট অর্গানাইজ বললাম। এখানে হচ্ছে আমি প্রতি বছর একটা অ্যাওয়ার্ড শো করি। এটা উদ্যোক্তাদের নিয়ে করি। এখানে কোনো সেলিব্রিটি সেরকম কোনো সেলিব্রিটি আমি এখানে রাখি না। এটার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় কি যে উদ্যোক্তারা এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে আহ আমার কাছে আসলে প্রত্যেকটা উদ্যোক্তাই হচ্ছে সেলিব্রিটি। এটা আমি মনে করি। কারণ আপনি দেখবেন যে উদ্যোক্তাদের যে পরিশ্রম এটা টাকা দিয়ে শেষ হবে না। একটা প্রোডাক্ট হয়তো 200 টাকা দিয়ে একজন আপনার কাছে কিনছে, কিন্তু এই প্রোডাক্টের দাম কিন্তু 200 টাকা না। কারণ ওখানে আমাদের শ্রম, আমাদের স্যাক্রিফাইস, আমাদের চিন্তাধারা, হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভিটি সবকিছু যদি মিলান একটা প্রোডাক্টের অনেক মূল্য এবং মানুষটার অনেক মূল্য। তো দেখা যায় কি আমরা আসলে আমি স্টার অ্যাওয়ার্ড যখন শুরু করি আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল যে আচ্ছা ওনারা একটা টিভি ফিল্ম করে বা একটা ফিল্ম করে ওনারা ওনাদের কাজের স্বীকৃতি পাচ্ছে। তাহলে একজন উদ্যোক্তা সে এত পরিশ্রমী এত ক্রিয়েটিভ সেও তো একজন সেলিব্রিটি তাকে আরো উচিত তাকেও উচিত আমাদের একটা সম্মাননা অন্তত জানানো। তো এইটা থেকে কিন্তু আমি উদ্যোক্তাদের মেনলি সেলিব্রিটি চিন্তা করে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করি শুধুমাত্র তাদের জন্য একটা অ্যাওয়ার্ড শো রাখি যে তারা আমার চোখে আসলে সেলিব্রিটি আমি আমার নিজেকে দিয়ে বুঝি যে এই কাজগুলো আসলে কত কঠিন আমরা কত কষ্ট করি। অবশ্যই একজন উদ্যোক্তা আসলে আমি অনেক উদ্যোক্তাকেই দেখেছি যে তারা আসলে নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের যে আহ, নিজে যে কাজটা করতেছে এটা কিন্তু আলাদা একটা মূল্য ধরা হয়। যেমন আমি যদি ব্র্যান্ড শপ আড়ং কথা চিন্তা করি, আড়ং কিন্তু একটা ড্রেস বেশি দাম রাখে কেন? কারণ তাকে ডিজাইনারের জন্য আলাদা একটা বাজেট রাখতে হয়। তো আমাদের উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু তাদের ক্রিয়েটিভ চিন্তা বা তারা যে কাজ করছে সেই মজুরিটা কিন্তু তারা রাখে না। তারা শুধুমাত্র পণ্যের কস্টিং হিসাব করে মূল্য নির্ধারণ করে। তো এই জায়গাটায় আসলে উদ্যোক্তাদের পরিশ্রমকে মানে অনেকেই ছোট করে দেখলেও আসলে এই পরিশ্রমটাকে সব থেকে বড় করে দেখা উচিত। আপু, আপনি তো অনেকে উদ্যোক্তা এবং বিভিন্ন হ্যাঁ, বলেন। অনেকের প্রফিট মার্জিন এসেও ঝামেলা হয়। যেমন দেখা যাচ্ছে যে সে তার শ্রমের কোনো আর মূল্য ওখানে রাখতে পারে না কারণ প্রোডাক্টের পিছনে এমন একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে যে সে তার পারিশ্রমিক নিজের যেটা শ্রম সেটার যে একটা অ্যামাউন্ট ওখানে অ্যাড করবে সেটাও সে করে না, এরকমও অনেক আছে। কারণ ওইটা অ্যাড করলে তো আরো হ্যাঁ, দাম বেড়ে যাবে তখন নিবে না। এবং এসব ক্ষেত্রে একটা বিষয় আছে আমার যেটা মনে হয়েছে, আমি তো অনেক উদ্যোক্তাদের সাথে কথা বলছি, যে উদ্যোক্তাদের বেসিক যে আমাদের উদ্যোক্তারা অনেক জায়গায় অনেক মানে ট্রেনিং করে বেড়াচ্ছে, বাট প্রপার যে একটা ট্রেনিং তাদের দরকার, প্রপার একটা গাইডলাইন দরকার, সেটা কিন্তু তারা মিস করে যাচ্ছে কোথাও না কোথাও। তো এই বিষয়টা উদ্যোক্তাদের আরেকটু মনে হয় পরিপক্ক করতে পারে, এটা যদি সম্ভব হয়। ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে, দোয়া রাখি উদ্যোক্তাদের জন্য। আপু, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আপনি নারী উদ্যোক্তাদের নিয়ে এত দূর চিন্তা ভাবনা করছেন, এত দূর এগিয়ে যাচ্ছে, তো আমি যতটুকু জেনেছি বা দেখেছি, সেই জায়গা থেকে আপনি কিন্তু আমাদের মানবিক বিভিন্ন কার্যক্রমের সাথেও জড়িত রয়েছেন এই সমাজে। তো আমি তো সেই ধরনের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আহ কি ধরনের কাজ আপনি করেন বা কি ধরনের কাজে আপনার প্ল্যান রয়েছে ভবিষ্যতে? যে আমি আসলে এই মানবিক যে কাজগুলো করি এগুলো প্রকাশে খুবই কম আনি। কম বলতে আমি চেষ্টা করি যেন সাথে নাই আসুক। কারণ এগুলো আসলে আমার নিজের করতে ভালো লাগে। আমি হিডেন ভাবে করার চেষ্টা করি। আহ সেটা হচ্ছে আমি আমাদের এই বারেক মোল্লাতেই হচ্ছে মিরপুরের ভেতরেই মাদ্রাসা আছে। আমি এখানে মাদ্রাসায় আমার একটা ইয়ে থাকে তার বাচ্চাগুলোর জন্য ওদের প্রতি কারণ আমার মনে হয় যে আমার যে এক টাকা ইনকাম করছি সৃষ্টিকর্তার দিয়ে আমার রিজিক, হ্যাঁ, এই রিজিকের অংশ অনেকেই আছে, হক অনেকেই আছে। আর বিশেষ করে এতিম বাচ্চারা তারা তো অবশ্যই, হ্যাঁ, তো ওখানে একটা ইয়ে থাকে আমার। এছাড়াও দেশের বিভিন্ন সময় কোনো সংকট হলে আমি চেষ্টা করি আমার নিজের থেকে সেগুলোতে পার্টিসিপেট করার। কেউ যদি আমার সাথে অংশগ্রহণ করে ভালো, কিন্তু না করলে আমি নিজেই করি। যেমন আমাদের দেশে যে দুর্যোগগুলো হয় এগুলোতে আমি চেষ্টা করি যে নিজের থেকে পার্টিসিপেট করার আমি যতটা পারি যেভাবেই পারি আমি চেষ্টা করি থাকার। হ্যাঁ, আর
সমাজের আসলে আমাদের উচিত হচ্ছে কি, যখন আমরা সমাজে বাস করি আমাদের না সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। হ্যাঁ? অনেকেই আছে যে আমরা এটা ওইভাবে চিন্তা করলে হবে না যে ওখানে একটা ভুল হচ্ছে, একটা হচ্ছে ওটা ও বুঝবে। আমি চলে যাই, কেটে চলে যাই। সমাজটা তো আমাদের। শৃঙ্খলা তৈরি করতে হবে আমাদের। সমাজে কেউ খারাপ থাকলে, কষ্টে থাকলে আমি কিভাবে ভালো থাকবো? আমাদের অবশ্যই এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। তো আমি আসলে আমার নিজের আ তরফ থেকে আমি চেষ্টা করি যে দুঃস্থদের পাশে দাঁড়াতেও, এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ হোক, দেশের যে মহামারী আসুক, আমি চেষ্টা করি আমার মতো করে সেসব জায়গায় আ নিজের কিছুটা হলেও পার্টিসিপেশন রাখার। কারণ আমার মনে হয় যদি আসলে আমরা আমি কাজ করছি সবকিছু ঠিক আছে। কিন্তু আমার যে একটা তৃপ্তি না, আমার ওই সময়টাতে তৃপ্তিটা আসে আরকি। এই জিনিসগুলো আসলে আমি ফোকাস করি না। কারণ এটা তো নিজস্ব শান্তির জন্য। এজন্য আসলে হ্যাঁ, প্রকাশ করি না। এই বিষয়টা খুবই স্পর্শকাতর একটা জায়গা, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে মানবিক কাজগুলোকে সেভাবে প্রকাশ্যে আনেন না, আবার অনেকে খুব ঢাক ঢোল পিটিয়েও করেন। তো সেই জায়গা থেকে আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ চিন্তা করি, অবশ্যই ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে, এই ধরনের একটা কথা আছে। আপনি সেই নীতি অবলম্বন করেন, তার জন্য আপনার প্রতি আমাদের আসলে সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আপনি এই যে এত কাজ একসাথে সামলাচ্ছেন, এই সব সামলাতে সামলাতে তো অবশ্যই অনেক কিছু দেখছেন, অনেক অভিজ্ঞতা আপনার ইতিমধ্যে হয়েছে, আরো হবে ভবিষ্যতে। তো আপনার এই কাজের অভিজ্ঞতার জায়গা থেকে আপনার কি ভবিষ্যতে আপনার আরো কাজের সম্প্রসারণ বা আরো নতুন কোনো প্ল্যান বা আরো কোনো কিছু করার মতো চিন্তা ভাবনা আছে? অবশ্যই আপু, সবাই তো সামনে এগিয়ে যেতে চায়। আমিও সেটাই চাই। সামনে এগিয়ে যেতেই চাই। আমি আসলে অনেক স্বপ্ন দেখি, স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন দেখতেই ভালোবাসি। কিন্তু আ এখন হয়তো অতটা সময় সুযোগ হচ্ছে না। কিন্তু সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে। যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, অনেক উদ্যোক্তা ভাই-বোনদের ভালোবাসা আছে সাথে। আমি কখনোই চাই না নিজে একা, একা বহুদূর কিছু করব। আমার চিন্তা ভাবনা সবাইকে নিয়ে আমি বহুদূর কিছু করব। তো এটা আসলে এই যে আকাশ ছোঁয়ার যে একটা স্বপ্ন, এটা আসলে একাকী নিয়ে আমি দেখি না। আমার মনে হয় আমার সাথে যে এক ঝাঁক উদ্যোক্তা ভাই-বোনরা আমার আছে, আমি সবাইকে নিয়ে ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা। তাদের ব্র্যান্ডিংটাকে আমি সেই লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। এরকমই পরিকল্পনা। প্রতি বছরই একটা পরিকল্পনা আমি সাজাই। বছর শুরুতেই যে পুরোটা বছর আমি তাদেরকে নিয়ে কিভাবে কাজ করব, কোন অ্যাঙ্গেল এ কাজ করলে তারা প্রফিটেবল হবে, আমি নিজে বেনিফিট পাবো, এভরিথিং। কারণ কি, আমি যদি বলি যে শুধু তাদের বেনিফিট করবো, এটা একটা রং কথা। হ্যাঁ? এই ধরনের মিথ্যা কথা বলার কোনো খুবই মানে নাই। ভালো, আপনি শুধু এই চিন্তা ভাবনাগুলো সফল হোক। তো এইজন্যই আসলে ওইভাবেই কাজ করছি। সামনে আরো কিছু পরিকল্পনা আছে আপু। এখন আপাতত মেলাটারই মেইনলি ফোকাস। মেলাটা শেষ হলে দেন নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ চলবে। এই যে আপনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন, পাশাপাশি নিজে একজন উদ্যোক্তা, তো আপনার এই এই যে ব্যস্ত জীবনে অবশ্যই আরো সামনে নানান ধরনের কাজকর্মের চিন্তা ভাবনা রয়েছে, বিভিন্ন সেক্টরে হয়তো আপনি মুভ করতে চাচ্ছেন। তো সেই ধরনের কিছু বিষয় যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আপনি এই উদ্যোক্তা জীবনকে আপনি কি কত দূরে আরো এগিয়ে নিয়ে যেতে চান? আমার যদি নিজের উদ্যোক্তা জীবনের কথা বলি, তাহলে হচ্ছে যে আসলে উদ্যোক্তা জীবন তো মাত্র শুরু। সফলতা পেতে অনেক দূর যেতে হবে। আর আসলে সফলতা শেষ পর্যন্ত মানুষ পায় কিনা, সেটা মানুষ বুঝতে পারে কিনা, এটাও আমার সন্দেহ। কারণ আমার মনে হয় না মানুষের জীবনে মানুষ আসলে সফল এই কথাটা লাস্ট মুহূর্ত পর্যন্ত বলতে পারে। হ্যাঁ, কারণ আমরা প্রতিনিয়ত ছুটে চলি। সফলতার জন্যই ছুটে চলি। যখন মানুষ সফল হয়ে যায় তখন তার ছুটে চলা তার বন্ধ হয়ে যাবে। তো নেক্সট পরিকল্পনা আমার যে আসলে উদ্যোক্তা জীবন নিয়ে এখন পর্যন্ত যেটা চিন্তা ভাবনা, যে এই আমার যে শৈল্পিক স্বাদ পেজটা আছে, এটাকে একটা বড় একটা ব্র্যান্ডিং করার। কারণ আমাদের দেশে আ খুবই কম সংখ্যক গ্রোসারি আইটেমের ব্র্যান্ড আছে। তো আমারও চিন্তা ভাবনা যে আমার এই আ গ্রোসারি আইটেমের যে ব্র্যান্ডটা, এটাকে আ একটা ব্র্যান্ডিং করা, যেন সব স্তরের মানুষ চিনতে পারে, এখান থেকে প্রোডাক্ট কিনতে পারে, এরকম কিছু।
পরিকল্পনা। আর উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা আছে। তাদেরকে নিয়ে যেভাবে কাজ করছি, তাদের নেটওয়ার্ক বৃদ্ধির জন্য জেলা টু জেলা কাজ করার চিন্তাভাবনা আছে এবং যে মেলাগুলোর আয়োজন করছি এগুলো চেষ্টা থাকবে যে সামনে আরো বেশি করার, যেন তাদের সেল বৃদ্ধি হয় এবং তাদের জন্য যেন আমি একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, যে আমি না থাকলেও যেন তারা এটলিস্ট বলতে পারে যে না, আপার এটা আপা আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম করেছেন, যে আসলে উদ্যোক্তাদের নিয়ে কাজ করাটা অনেক বড় একটা যুদ্ধের সমান। তো এই যে কাজগুলো করে যাচ্ছি তাদেরকে নিয়ে চাচ্ছি যে এটার যেন একটা সুন্দর একটা রেজাল্ট আসে এবং তারা যেন আসলে প্রফিটেবল হয়, তারা যেন আসলে এখান থেকে একটা কিছু অর্জন করতে পারে। খুব ভালো লাগলো আপনার সুদূর প্রসারী নানান ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা সবকিছু মিলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। আমরা অবশ্যই সেই দোয়া করি। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে যারা এই মুহূর্তে নতুন করে নিজে উদ্যোক্তা হতে চাচ্ছে বা কি কাজ করবে চিন্তা করে পাচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। যারা আসলে উদ্যোক্তা হয়েছে তারা তো জানে তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে। কিন্তু নতুন যারা উদ্যোক্তা হতে চায় বা দেখা গেছে স্টুডেন্ট হতে পারে, কর্মজীবী হতে পারে, চাকরির পাশাপাশি উদ্যোক্তার দিকে আসতে পারে। তো তাদের জন্য আমার যেটা বলা থাকবে যে আসলে উদ্যোক্তার রাস্তাটা অনেক কঠিন। এটা আসলে কাউকে দেখে আমরা ইন্সপায়ার হই, অন্যকে দেখে আমরা হচ্ছে উৎসাহিত হয়ে হয়তো আসি। কিন্তু এই পথটাতে আসার আগে আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রমী হওয়ার মানসিকতা নিতে হবে। প্রচন্ড পরিমাণে ধৈর্য থাকতে হবে। একজন উদ্যোক্তার সর্বোচ্চ লেভেলের ধৈর্য থাকতে হবে। যেটা আসলে ওই ধৈর্য আসলে কোনো কিছুর সাথে যায় না। হুম? অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং অবশ্যই নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি রাখতে হবে। অন্যের একটা প্রোডাক্ট দেখে চিন্তা করা যাবে না যে সেম প্রোডাক্ট আমারও সেল হবে, এরকম না। অন্য একটা প্রোডাক্ট নিয়েছে, আপনি ফিউশন করেন তার মধ্যে। আপনি আপনার নিজের মেধা দিয়ে ওটাকে আরো কিভাবে আরো ইয়ে করা যায়, ক্রিয়েটিভ করা যায়, যেটা দেখে অন্য অন্তত কম্পেয়ার হবে না যে এই প্রোডাক্টটা এরকম ওই প্রোডাক্টটা ওরকম কম্পেয়ার হবে না। আপনার প্রোডাক্টটা ওয়ান পিসই থাকবে, হ্যাঁ? এরকম চিন্তা ভাবনা। তো এরকম একটা মানসিকতা রাখতে হবে, ক্রিয়েটিভ মানসিকতা রাখতে হবে, কপি না। আমি ফার্স্টে বলি কপি না, একটা ক্রিয়েটিভ মানসিকতা রাখতে হবে যেখান থেকে, এবং ধৈর্য রাখতে হবে প্রচন্ড, যে উদ্যোক্তা হলেই সাথে সাথেই যে সেল হবে আপনার, এটা কিন্তু না। হ্যাঁ? এইরকম মানসিকতা রাখতে হবে যে আমি আজকে উদ্যোক্তা হলাম, কালকে সেল হয়ে যাবে। আপনাকে উদ্যোক্তা হইতে হবে এমন ভাবে যে আপনি আপনার জায়গায় অনেক ধৈর্যশীল, অনেক বেশি সচেতন এবং পরিশ্রমী, আর সেই সাথে অবশ্যই ক্রিয়েটিভিটি নিয়ে উদ্যোক্তা হতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপু। আজকে আপনার ব্যস্ততার মাঝে আমাদের অনেক সময় দিচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কথাও আপনার কাছ থেকে জানতে পারছি। আমাদের এই রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে যারা দর্শক রয়েছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতেন। আচ্ছা, আমি একদম শুরুতেই বলা উচিত ছিল কিন্তু শেষেই বলছি, রোজকার খবরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আর জিতু আপু, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই মিষ্টি কোকিলা কণ্ঠ শুনলে আমার খুব ভালো লাগে। সত্যি কথা, আপনার কণ্ঠটা খুবই সুন্দর। ভয়েসগুলো আমি আজকে অনেকবার শুনেছি জাস্ট আপনার কণ্ঠটা শোনার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ রোজকার খবরের আমাকে ইনভাইট করার জন্য এবং আমাকে এত সুন্দরভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর রোজকার খবরে যারা আজকে আমাদের পর্বটা দেখছেন সবার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের প্রোগ্রামটা যে সময় নিয়ে দেখেছেন, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কথা শুনে অশেষ কৃতজ্ঞতা। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসলে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি আপনার মূল্যবান সময় দিলেন আমাদের সাথে, আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আশা করি আমাদের দর্শক এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, সেই সাথে পুরাতন উদ্যোক্তা যারা রয়েছেন, তারা সবাই আপনার কথা শুনে উপকৃত হবেন এবং অবশ্যই আপনার জন্য, আপনার উদ্যোগের জন্য, আপনার আগামী যে মেলা রয়েছে সেই মেলার জন্য আমাদের রোজকার খবরের পক্ষ থেকে শুভকামনা রইল। আজকে আমরা এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের আগামী পর্বে আবারও কোনো এক গুণীজনের সাথে কথা বলবো, তাদের কথা শোনার জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।